গুড ইভিনিং অ্যাসপিরেন্টস, দ্য ওয়ে অফ সাকসেস একাডেমিতে আপনাদেরকে স্বাগত জানাই। আমি তন্ময়, আপনাদের ইকোনমিক্সের গাইড। আজ আমরা একটা এক্সাইটিং খবর নিয়ে কথা বলবো, সেটা হলো এমপ্লয়মেন্ট লিঙ্কড ইনসেন্টিভ, যেটা সরকার গত 1লা জুলাই এনেছে 2025 সাল। তো যেটা কি বললাম যে ইএলআই স্কিম সরকার অ্যাপ্রুভ করেছে কবে? জুলাইয়ের 1 তারিখ। সরকারের উদ্দেশ্য কি? যে গভর্নমেন্ট ক্লেমস ইট উইল ক্রিয়েট 3.5 crore জবস ইন 2 years। সরকারের দাবি যে সেই স্কিমটার মাধ্যমে আগামী 2 বছরে প্রায় 3.5 কোটি জব ক্রিয়েট করবে। আমরা এই ভিডিওটাতে যেটা বুঝবো যে হাউ ক্যান দিস স্কিম ট্রান্সফর্ম দ্য লাইফস অফ ইন্ডিয়াস ইউথ। ইন্ডিয়ার যে ইউথ পপুলেশন, তাদের জীবনকে এই স্কিমটা কিভাবে রূপান্তর করতে পারে সেটা। চলুন, প্রথমে আমরা জেনে নেব হয় আনএমপ্লয়মেন্ট এ মেজর ইস্যু। আমরা সবাই জানি যে আমাদের দেশের একটা খুব বড় সমস্যা হলো আনএমপ্লয়মেন্ট। ধরুন আপনার একটা বন্ধু, সে পড়াশোনা শেষ করেছে, ডিগ্রি কোর্স তার কমপ্লিট, কিন্তু চাকরি পাচ্ছে না। তার কি হবে? এটাই আমাদের ভারতবর্ষের একটা অন্যতম প্রমিনেন্ট একটা কারণ, একটা প্রমিনেন্ট একটা টপিক, যেটা আমরা বলতে পারি। তো আনএমপ্লয়মেন্টের যে সংজ্ঞা ভারতবর্ষে দেওয়া হয় সেটা হলো আনএমপ্লয়মেন্ট রেফার্স টু দ্য সিচুয়েশন where individuals who are willing to work at the prevailing wage rate are unable to find suitable employment। তো আনএমপ্লয়মেন্ট আমরা তাদেরকেই বলবো, সেই সব ইন্ডিভিজুয়ালরা যারা কাজ করতে ইচ্ছুক। আমাদের যে সমাজের প্রিভেইলিং ওয়েজ রেট, যে রেটের একটা কর্মচারীকে রাখা হয় বা একজন চাকরি প্রার্থীকে রাখা হয় সেই টাকাতে, কিন্তু তবুও সে কাজ পাচ্ছে না। সো আনএবল টু ফাইন্ড সুইটেবল এমপ্লয়মেন্ট। আমরা তাদেরকে আনএমপ্লয়মেন্ট বলবো না, যারা কাজ করতে ইচ্ছুক না, আমরা তাদেরকেই বলবো একমাত্র, যারা কিনা কাজ করতে ইচ্ছুক প্রিভেলিং ওয়েজ রেটে, কিন্তু তারা কাজ পাচ্ছে না। তো আনএমপ্লয়মেন্ট কজেস ফ্রাস্ট্রেশন, ডিপেন্ডেন্সি অ্যান্ড স্লোজ দ্য ইকোনমি। একটা সমাজে যখন প্রচুর মানুষ আনএমপ্লয়েড থাকে, তখন সেই মানুষেরা প্রথমত ফ্রাস্ট্রেটেড হয়। তারা পরিবারের উপরে ডিপেন্ড করতে হয় বা অন্য কারো প্রতি। থার্ড, এটা আমাদের ইকোনমি বা অর্থনীতিকেও একটা স্লো ডাউন করে দেয়। তো একটা স্ট্যাটিস্টিক্স বলে রাখা ভালো, ওভার 90% অফ জবস ইন ইন্ডিয়া আর ইন ইনফর্মাল সেক্টর। আমরা সকলেই জানি যে সমাজে দু ধরনের সেক্টর হয় চাকরির ক্ষেত্রে। এক হলো ফর্মাল সেক্টর, যেটা কিনা বেসিক্যালি গভর্নমেন্ট জব বা বড় কর্পোরেশন যেমন টাটা, বিড়লা। আর কিছু হয় ইনফর্মাল, যেমন একটা মানুষ, সে কোনো একটা রাস্তার মোড়ে সে ফুচকা বিক্রি করে। আহ, এখন এই যে যে নতুন স্কিমটা আনা হয়েছে ইএলআই, সেটা কেমন করে মানুষকে হেল্প করতে পারে সেটা আমরা দেখবো বেসিক্যালি। এক্সাম্পল, a youth in a Kolkata shop has no provident fund or health insurance. If ill, what happens? এখন মনে করো একটা ছেলে যে কলকাতাতে কোনো একটা ইনফর্মাল সেক্টরে কাজ করে, কোনো একটা দোকানে কাজ করে, বা সে রিক্সা চালায়। এখন এরকম তো হয় না যে মানুষ কোনোদিন অসুস্থ হবে না। এখন কাল যদি সে অসুস্থ হয়, তাহলে সেই খরচ কে দেবে চিকিৎসার? সরকার দেবে। কিন্তু তার কি কোনো প্রভিডেন্ট ফান্ড বা হেলথ ইন্স্যুরেন্স আছে? নেই। তো ইএলআই স্কিম এইসব মানুষগুলোকে হেল্প করবে, তাদের লাইফ যেন বেটার হয়। তো ভারতবর্ষে যেখানে 90%-এর বেশি মানুষ ইনফর্মাল সেক্টরে চাকরি করে, যেখানে কোনো সোশ্যাল সিকিউরিটি নেই বা বেতন কম, আবার তাদের কেরিয়ার গ্রোথেরও কোনো পথ নেই, তাদেরকে এই নতুন ইএলআই স্কিমটা একটা হেল্প করবে। আপনাদের জন্য একটা প্রশ্ন থাকবে, যে আপনারা কমেন্টে লিখবেন যে আপনার যে লোকাল এরিয়া সেখানে কিছু ইনফর্মাল সেক্টর, তারা সেগুলো কি কি, সেখানে মানুষের জীবনযাপন কেমন। ইএলআই স্কিমের যে প্রধান যে গোলগুলো, সেগুলোকে আমরা দেখব। এবার সেটা হলো ক্রিয়েট ফর্মাল জবস ভায়া ইপিএফও। তো ইপিএফও বিষয়টা আমরা একটু জেনে নেব। ইপিএফ এর ফুল ফর্ম হলো এমপ্লয়িজ প্রভিডেন্ট ফান্ড অর্গানাইজেশন।
ইপিএফও এমন একটা অর্গানাইজেশন যেখানে এমপ্লয়িরা তাদের প্রভিডেন্ট ফান্ডকে জমা দেয়। ঠিক আছে? ইট ইজ ওয়ান অফ দ্য লার্জেস্ট সোশ্যাল সিকিউরিটি অর্গানাইজেশনস গ্লোবালি অ্যান্ড ইন ইন্ডিয়া। তো সারা পৃথিবীতে এবং ভারতবর্ষের ওয়ান অফ দ্য লার্জেস্ট সোশ্যাল সিকিউরিটি প্রোভাইডার একটা অর্গানাইজেশন ইপিএফও। Its purpose is to help employees save for retirement. তো আপনি যে টাকা কামাচ্ছেন, প্রতি মাসে একটা স্যালারি রিসিভ করছেন, সেখানে কিছু পার্টিকুলার পার্সেন্টেজ টাকা আপনার থেকে কেটে নেবে। সেটা কোম্পানির কোম্পানি বেসিস হয়। গভর্নমেন্ট নিজস্বভাবে ডিসাইড করে যে আপনার স্যালারির ঠিক কত পার্সেন্ট টাকা সে কেটে নিয়ে পিএফ ফান্ডে আপনার জমা দেবে। তো ইএলআই স্কিম কি করবে? সেটা হলো ক্রিয়েট ফর্মাল জবস ভায়া এই ইপিএফও ইনটু দ্য ওয়ার্কফোর্স। সরি, সেকেন্ড পয়েন্ট, ব্রিং ইউথ। এখন ইউথের বয়সের যে রেঞ্জটা, সেটা হলো 18 বছর থেকে 29 বছর। তো এই ইউথদেরকে কি করে আমাদের নতুন করে ওয়ার্কফোর্সে আনা যায়, তো সেটার উপরে কাজ করবে এলআই স্কিম। থার্ড, প্রোভাইড ফাইন্যান্সিয়াল সাপোর্ট টু এমপ্লয়ার্স অ্যান্ড এমপ্লয়িজ। একটা ফাইন্যান্সিয়াল সাপোর্ট দেওয়া হবে বোথ এমপ্লয়ার্সদেরকেও এবং এমপ্লয়িজকেও, যাতে তারা বেশি পরিমাণে চাকরি জেনারেট করে তাদের সেক্টরে। ফোর্থ, বুস্ট ম্যানুফ্যাকচারিং সেক্টর গ্রোথ। আমাদের ভারতবর্ষের যে একটা অন্যতম সমস্যা আমরা দেখেছি, সেটা হলো যে ভারতবর্ষে একটা রোবাস্ট এগ্রিকালচারাল সেক্টর আছে, সেটার বৃদ্ধির গতি খুবই কম, তার মডার্নাইজেশন খুবই ধীর গতিতে হচ্ছে। কিন্তু ভারতবর্ষে একটা ঠিকঠাক পার্সেন্টেজ মানুষ অ্যাগ্রো ইকোনমির উপরে বেস্ট করে জীবনযাপন করে। এবং ভারতবর্ষের এগ্রিকালচার সেক্টর থেকে ভারতবর্ষ ডাইরেক্ট মুভ করেছে একটা সার্ভিস ইকোনমিতে। এই সার্ভিস ইকোনমি একটা বৃহত্তর মানুষকে চাকরি দিয়ে থাকে, কিন্তু ভারতবর্ষে কখনোই ম্যানুফ্যাকচারিং সেক্টরটাকে ঠিক করে সেরকম গুরুত্ব দেওয়া হয়নি, যেটা 2014 সালের পরে মেক ইন ইন্ডিয়ার মাধ্যমে ধীরে ধীরে চেষ্টা করা হচ্ছে। আজ আমরা তার একটা সীমিত প্রভাব দেখতে পাই বিভিন্ন, বিশেষ করে ডিফেন্স ইন্ডিজেনাইজেশন, সরি, ডিফেন্স ইন্ডিজেনাইজেশন। তো এনিওয়ে, কোশ্চেন, হোয়াই ডাজ দ্য স্কিম ফোকাসেস অন ম্যানুফ্যাকচারিং? এই স্কিমটা ম্যানুফ্যাকচারিং সেক্টরকে যদি হেল্প করে থাকে, তাহলে আমরা দেখব যে ওয়েস্ট বেঙ্গলের যে জুট বা টেক্সটাইল সেক্টর আছে, সেগুলো বেশি বেশি মানুষকে আরো চাকরি দিতে পারবে। এবার কত টাকা বাজেট এই স্কিমটার, এটা প্রথমে জেনে রাখা ভালো যে এটা একটা ইউনিয়ন গভর্নমেন্টের স্কিম, তো সেন্ট্রাল গভর্নমেন্টের, ওয়েস্ট বেঙ্গল গভর্নমেন্টের না। বাজেট প্রায় 99 446 crore বা 99,446 কোটি টাকার বাজেট। যদি ইউএস ইকোনমির ডলার টার্মে বলা হয়, সেটা অ্যাপ্রক্স $11.649 বিলিয়ন। তো প্রায় 1 লক্ষ কোটি টাকার একটা বাজেট। এই স্কিমটা কতদিন ধরে ইমপ্লিমেন্টেড হবে, সেটা হলো অগস্টের 1 তারিখ 2025 সাল থেকে জুলাইয়ের 31 2027 সাল পর্যন্ত। থার্ড, স্কিমটাকে কে ম্যানেজ করবে? প্রতিটা স্কিম সেটা একটা পার্টিকুলার মিনিস্ট্রি ম্যানেজ করে থাকে। এই ক্ষেত্রে ইট উইল বি ম্যানেজড বাই মিনিস্ট্রি অফ লেবার অ্যান্ড এমপ্লয়মেন্ট। মিনিস্ট্রি অফ লেবার অ্যান্ড এমপ্লয়মেন্ট এই স্কিমটাকে ইমপ্লিমেন্ট করবে। ফোর্থ, টার্গেট কি? যে 3.5 crore জবস, মার্কেটে নতুন 3.5 crore জব সরকার বলছে যে সে জেনারেট করবে, যার মধ্যে 2.1 crore ফার্স্ট টাইম এমপ্লয়িজ, মানে প্রথম যারা নতুন এখনো চাকরি করেনি বা তাদেরকে জিরো ওয়ার্ক এক্সপিরিয়েন্স, তাদের এরকম মানুষকে টোটাল 2.1 crore হেল্প করা হবে এই স্কিমটার মাধ্যমে। এবার স্কিমটার স্ট্রাকচার দেখে নেবো আমরা। স্কিমটার দুটো পার্ট মেইনলি। পার্ট অন ইনসেনটিভস ফর ফার্স্ট টাইম ওয়ার্কার্স, ওই যেটা বললাম যে ফার্স্ট টাইম যারা এমপ্লয়ি হবে তাদের জন্য পার্ট অনটা। যারা সেকেন্ড পার্টটা হলো ইনসেনটিভস ফর এমপ্লয়ার্স হায়ারিং নিউ ওয়ার্কার্স। তো আমরা যেসব কোম্পানিগুলো যারা এই নতুন এমপ্লয়িদেরকে হায়ার করছে, তাদেরকে সরকার ইনসেনটিভ প্রোভাইড করবে যাতে তারা বেশি পরিমাণে মানুষকে চাকরি প্রদান করে। তো চলুন দেখে নেব যে আমাদের এই পার্ট ওয়ান আর পার্ট বি তে কি বলছে।
পার্ট অন হলো ফার্স্ট টাইম জব সিকারদের জন্য, যারা প্রথমবার ফর্মাল জবে যোগ দেবে। ধরুন আপনি কলেজ থেকে বেরিয়ে একটা কোম্পানিতে জব পেলেন। এই স্কিম আপনাকে কি দেবে সেটা দেখে নেব আমরা। আপনি পাবেন ইনসেনটিভ। প্রত্যেক নতুন এমপ্লয়ি পাবে 15,000 টাকা ইনসেনটিভ, কিন্তু সেটা একবারে আপনি পাবেন না, সেটা 3টে ইনস্টলমেন্টে পাবেন আপনি। আপনাকে কি ক্রাইটেরিয়া মেনটেন করতে হবে এর জন্য? যে আপনার স্যালারি মান্থলি 1 লাখ টাকাতে কম হতে হবে। আপনি যদি 1 লাখ টাকার ওপরে কোনো স্যালারিওয়ালা চাকরি করেন, তাহলে আপনি এই স্কিমটার থেকে কোনো হেল্প পাবেন না। এবং আপনি নিজেকে আহ, এই ইপিএফও যে সংস্থা, সেখানে নিজেকে আপনি যোগ করাবেন। আপনাকে একটা ইউএএন নাম্বার জেনারেট করতে হবে। ইউএএন নাম্বার অনেকটা কেমন, যে পিএফ অ্যাকাউন্টকে অ্যাক্সেস করার জন্য একটা নাম্বার। যেমন আমাদের একটা ডিজিটাল কার্ড রয়েছে, আধার কার্ড, সেখানে একটা 12 ডিজিট একটা নাম্বার প্রোভাইড করা হয় হর একটা মানুষকে। সেরকমই প্রতিটা এমপ্লয়িকে একটা ইউএএন নাম্বার দেওয়া হয় ইপিএফ এর পক্ষ থেকে। যে নাম্বারটা তার, সে যতদিন চাকরি করে সেটা ইনট্যাক্ট থাকে। সে যদি কোম্পানি চেঞ্জও করে, তার ইউএন নাম্বার চেঞ্জ হয় না। সে অন্য কোম্পানিতে গেলেও তার সেম পিএফ অ্যাকাউন্টটা সেজন্য ইউজ করতে পারে। তো পার্ট এ কত মানুষকে টার্গেট করছে, সেটা হলো 2.1 crore ইউথ। কারণ যেটা বললাম যে পার্ট এতে নতুন এমপ্লয়ীদের জন্য। এবার একটা এক্সাম্পল নিন যে এই দুর্গাপুর স্টিল ফ্যাক্টরি ওয়ার্কার, 25,000 স্যালারি, গেটস 5,000 আফটার 6 months প্লাস 2 more ইনস্টলমেন্ট। এবার ধরুন দুর্গাপুরে একজন যুবক একটা স্টিল ফ্যাক্টরিতে জব পেল। তার স্যালারি কত? 25,000। সে ইপিএফও তে রেজিস্টার করলো নিজেকে। চাকরি পাওয়ার 6 মাস পরে সে 5,000 টাকা পাবে সরকারের থেকে। তারপরে আরো দুটো ইনস্টলমেন্ট পাবে সে সেরকম ভাবে 5,000 টাকা। টোটাল সে কত পাবে? 15,000 টাকা। আপনি আমাকে নিশ্চয়ই কমেন্টে বলবেন যে এই সুযোগটা যদি আপনাকে দেওয়া হয় এবং আপনি এই 15,000 টাকা দিয়ে কি করবেন। আমি বলবো আপনি সেটা দিয়ে নিজের স্কিল ডেভেলপমেন্ট করুন। যাই হোক, পার্ট বি দেখবো আমরা। পার্ট বি বেসিক্যালি এমপ্লয়ার্সদের জন্য। এমপ্লয়ার্স যারা নতুন লোক নিয়োগ করে, কিন্তু কেন এটা, কেন একটা কোম্পানি বেশি লোক নেবে? কারণ তাদেরকে আমরা ইনসেনটিভ প্রোভাইড করছি। আমরা বলতে সরকার ইনসেনটিভ প্রোভাইড করবে। সরকার কত টাকা ইনসেনটিভ দেবে? 1,000 থেকে 3,000 পার মান্থ পার ওয়ার্কার। তো একটা নতুন ছেলেকে একটা কোম্পানি চাকরি দিল, সরকার সেই কোম্পানিটাকে প্রতি মাসে 1,000 টাকা থেকে 3,000 টাকার মধ্যে ইনসেনটিভ দেবে তার স্যালারি দেওয়ার জন্য তাকে। এখন তার স্যালারি যদি বেশি হয়, তাহলে সরকার তাকে 3,000 টাকা দিতে পারে, বা কম হলে সরকার 1,000 টাকাও দিতে পারে। তো এই জন্য বলা হচ্ছে বেসড অন স্যালারি। আর ফর পার্টিকুলারলি ম্যানুফ্যাকচারিং সেক্টরের জন্য এই যে যে মান্থলি ইনসেনটিভটা সরকার দেবে, সেটা আপ টু 4 ইয়ার্স দেওয়া হবে। বাকি সেক্টরের জন্য সেটা 4 বছর না হলেও, সেই কোম্পানিটা যদি একটা ম্যানুফ্যাকচারিং সেক্টরের উপর হয়ে থাকে, সেটাকে 4 বছর পর্যন্ত সরকার এই সাপোর্টটা করতে পারে। এখন কোম্পানিগুলোকে কি কি এলিজিবিলিটি রাখতে হবে? ফার্স্ট, কোম্পানি মাস্ট বি ইপিএফও রেজিস্টার্ড। কোম্পানিগুলোকে ইপিএফও তে রেজিস্টার্ড হতে হবে। যেসব ছোট ফার্মগুলো, তারা অনেক সময় ইপিএফও তে রেজিস্টার্ড থাকে না, যেমন এমএসএমই গুলো, তাদেরকে সরকার উম, বলবে যে আপনি ইপিএফও তে নিজেকে রেজিস্টার করান, তাহলে তাহলে আমরা আপনাকে এই সাপোর্ট গুলো করতে পারি। সেকেন্ড, স্মল ফার্মস হায়ার অ্যাট লিস্ট নিউ ওয়ার্কার্স অ্যান্ড লার্জ ফার্মস 5। যেসব ছোট কোম্পানিগুলো, যারা আমরা বলে থাকি মাইক্রো স্মল মিডিয়াম এন্টারপ্রাইজেস, তারা অ্যাটলিস্ট দুটো ওয়ার্কার নেবে বা দুটো নতুন এমপ্লয়িকে নেবে। এবং লার্জ ফার্মগুলো তারা মিনিমাম 5 জন দরকার। এক্সাম্পল নেওয়া যাক, এ হাওড়া টেক্সটাইল ফ্যাক্টরি হায়ার্স 5 ওয়ার্কার্স, 2,000 স্যালারি ইচ, গেটস 2,000 পার মান্থ পার ওয়ার্কার। তো একটা হাওড়ার যদি একটা কোনো একটা টেক্সটাইল ফ্যাক্টরি টোটাল 5 জন ওয়ার্কারকে নিয়ে থাকে, এবং তাদেরকে মান্থলি স্যালারি সে যদি 20,000 টাকা পে করে থাকে, সরকার পার হেড 2,000 টাকা, মানে মাসে ওই কোম্পানিটাকে প্রায় 10,000 টাকা তাদেরকে স্যালারি প্রোভাইড করার জন্য এক্সট্রা পে করবে। কারণ অ্যাজ এ ইনসেনটিভ, যে সে নতুন একজন এমপ্লয়কে হায়ার করেছে। তো আপনাদের জন্য একটা কোশ্চেন থাকবে যে হুইচ ওয়েস্ট বেঙ্গল ইন্ডাস্ট্রি উইল বেনিফিট এটার থেকে। ওয়েস্ট বেঙ্গলের কোন ইন্ডাস্ট্রিটা সব থেকে বেশি বেনিফিট করে থাকবে?
এখন ডব্লিউবিসিএস যারা অ্যাসপিরেন্ট তাদের জন্য ইন পার্টিকুলার এই সেকশনটা, বাকিদের জন্য নয়। সেটা হলো যে হোয়াট আর ইএলআই স্কিম অবজেক্টিভস। এটা আপনাদেরকে প্রিলিমসে জিজ্ঞাসা করা যেতে পারে। ইন্টারভিউতে আপনাদের এটা জিজ্ঞাসা করা যেতে পারে, হাউ উইল ইএলআই রিডিউস আনএমপ্লয়মেন্ট ইন ওয়েস্ট বেঙ্গল। এটা খুব একটা থট প্রভোকিং একটা কনসেপ্ট, যে ওয়েস্ট বেঙ্গলে প্রচুর মানুষ আনএমপ্লয়েড। তো তাদেরকে কি করে এই ইএলআই স্কিমের মাধ্যমে আমরা বেশি পরিমাণে চাকরি দিতে পারি, সেটা আপনাকে ইন্টারভিউতে জিজ্ঞাসা করা যেতে পারে। আর থার্ড, যে ওয়েস্ট বেঙ্গলে কোন কোন সেক্টরগুলোকে পার্টিকুলারলি ইএলআই স্কিম অ্যাডপ্ট করা উচিত, যাতে বেশি সংখ্যক মানুষ এই স্কিমের মাধ্যমে চাকরি পায় এবং তাদের একটা জীবনটা সুন্দর হয়। তো ইন কনক্লুশন আমরা যেটা দেখলাম, যে ইএলআই স্কিম কি বেসিক্যালি, এটা একটা গভর্নমেন্ট স্কিম যেটা গভর্নমেন্ট প্রমিস করছে যে 3.5 crore নতুন চাকরি আসবে। চাকরিটা কোথায় আসবে? সেটা আসবে ফর্মাল সেক্টরে। ইনফর্মাল সেক্টর থেকে ফর্মাল সেক্টরে নেওয়ার একটা প্রবণতা সরকারের, যাতে মানুষের লিভিং স্ট্যান্ডার্ড ভালো হয় আগের থেকে। তো এটাই, আজকে এতটাই। আপনারা আমাদের সঙ্গে থাকুন, পাশে থাকুন। আমরা আপনাদের জন্য একটা মক টেস্ট আনতে চলেছি খুবই। প্লিজ লাইক, subscribe our channel, and turn on notification bell, join our study group. Thank you.